খুঁজলে পাবি রে প্রেমের অর্থধন, তলাতলে পাতালে খুঁজলে পাবি রে প্রেমের অর্থধন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। দ্বিতীয় অধিবেশনের উদ্বোধন সঙ্গীতের পরে আবৃত্তিতে শ্রী সঞ্জিত হালদার। নমস্কার। ঠাকুর মা স্বামীজির চরণে আমার প্রণাম। উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে আমার সম্মান প্রদর্শন করে আমি আবৃত্তি পরিবেশন করছি। মূল কবিতাটি কালী দ্য মাদার, স্বামীজির লেখা। আমি প্রথমে মূল কবিতাটি পাঠ করে তারপরে সত্যেন্দ্রনাথ দত্ত যে অনুবাদটি করেছিলেন মৃত্যুরূপা মাতা সেটি শোনাব। প্রথমে কালী দ্য মাদার। The stars are blotted out, the clouds are covering clouds. It is darkness, vibrant, somnolent. In the roaring, whirling wind are the souls of a million lunatics just loose from the prison house, ranging trees by the roots, sweeping all from the path. The sea has joined the fray and swirls up mountain waves to reach the peachy sky. The flash of lurid light reveals on every side a thousand shades of death, begreened and black, scattering plagues and sorrows. Dancing mad with joy. Come, mother, come, for terror is thy name, death is in thy breath. And every shaking stave destroys the world forever, thou time, the all-destroyer. Come, O mother, come, who dares misery love and hug the form of death, dance in destruction's dance. To him, the mother comes. এরপর সত্যেন্দ্রনাথ দত্ত যে অনুবাদটি করেছিলেন মৃত্যুরূপা মাতা। নিঃশেষে নিভেছে তারাদল, মেঘ এসে আবরিছে মেঘ, স্পন্দিত ধ্বনিত অন্ধকার, গরজিছে ঘূর্ণ বায়ু বেগে। লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে, মহাবৃক্ষ সমূলে উপারি ফুৎকারে উড়াই চলে পথে। সমুদ্র সংগ্রামে দিল হানা, উঠে ঢেউ গিরিচূড়া যিনি নভস্থল পরশিতে যায়। ঘোর রূপা হাসিছে দামিনী, প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায়। লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায়, নাচে তারা উন্মাদ তাণ্ডবে। মৃত্যুরূপা মা আমার আয়। করালি করাল তোর নাম, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীম চরণ নিক্ষেপ প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে। কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো, আয় মোর পাশে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে। কাল মৃত্যু করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। নমস্কার। এবারে এই পর্বের মূল আকর্ষণের কেন্দ্র আলোচনা চক্র। বিষয় স্বামীজির আদর্শে নতুন ভারত গঠনে আমি কি কি ভূমিকা নিতে পারি বা কি কি কাজ করতে পারি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন শ্রী
রুদ্রপ্রসাদ সিনহা। ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি উপস্থিত পূজ্যপাদ সন্ন্যাসী বৃন্দকে, আগত ভক্ত এবং প্রাণ ভরা শ্রদ্ধা ও ভালোবাসা তোমাদের, যাদের স্বামীজি সব থেকে বেশি ভরসা করেছিলেন, যাদের চোখের দিকে স্বামীজি তাকিয়ে আছেন তার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হবার আশায়। সেই রকমই একটি টপিক আজকের, স্বামীজির আদর্শে নতুন ভারত গঠনে আমি কি করতে পারি। ছাত্র যুব প্রতিনিধি বৃন্দ সারা বাংলার যারা বিবেকানন্দ চর্চা এবং স্বামীজির কাজের সঙ্গে অল্প বিস্তর যুক্ত হয়েছেন, তারাই এই আলোচনায় অংশগ্রহণ করছেন। প্রথমেই আমি তৃষা বিশ্বাসকে আহ্বান জানাবো আলোচনার সূত্রপাত করার জন্য। আমি তৃষা বিশ্বাস। আজ আমার আলোচনার বিষয়বস্তু হলো স্বামীজির আদর্শে নতুন ভারত গঠনে আমি কি কি করতে পারি। তবে আলোচনার প্রারম্ভে আমি শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজিকে আমার প্রণাম জানাই উপস্থিত মহারাজদের এবং গুরুজনদের। ভগিনী নিবেদিতার মতে ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য প্রবাহিত হতো তার বুকের ভিতর, প্রতিধ্বনিত হতো তার ধমনীতে। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্তে মাংসে গড়া এক ভারত প্রতিমা। স্বামীজির স্বপ্নের ভারত গঠনের জন্য আমাদের প্রথমেই জানতে হবে স্বামীজি ঠিক কিরকম ভারতের স্বপ্ন দেখতেন। স্বামীজির স্বপ্নের ভারতে কতগুলি বৈশিষ্ট্য ছিল। সেগুলি হলো: 1. রাজনৈতিক বা সামরিক শ্রেষ্ঠতা কোনো কালে ভারতের জাতীয় আদর্শ হবে না। 2. ভারতবর্ষ যতই শক্তিশালী দেশ হোক না কেন, কোনোদিনও ক্ষমতার অহংকার থাকবে না। 3. পরাক্রম বা সম্পদ কোনোদিনও ভারতের আদর্শ হবে না। ভারতকে নতুন ভাবে গড়তে গেলে আমাদের ত্যাগ ও সেবাকেই মূল মন্ত্র করতে হবে। আমাদের প্রথমেই দেখতে হবে ভারতের অবনতির কারণগুলো কি। দেশের জনসাধারণকে অবহেলা করাই হলো ভারতের অবনতির প্রধান কারণ। তাই আমাদের জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে ভালোবাসতে হবে। পিতা মাতাকে দেবতার আসনে বসানোর মতন মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথরের মতো মানুষকে দেবতার আসনে বসাতে হবে। তবেই নতুন ভারত গড়ে উঠবে। এবং এই পথ স্বামীজি আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন, মূর্খ দেব ভব, দরিদ্র দেব ভব। এভাবেই আমি নতুন ভারত গড়তে চাই এবং তার আগে আমি নিজেকে একজন সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। অর্থাৎ আমি সততা বজায় রাখব এবং সত্যের অনুসারী হব। ভারতের অবনতির দ্বিতীয় প্রধান কারণটি হচ্ছে শিক্ষার সুযোগ স্বল্প সংখ্যক মানুষের মধ্যে আবদ্ধ রাখা। তাই আমাদের প্রথমেই শিক্ষাকে সার্বজনীন করতে হবে। ভারতের প্রত্যেকটি মানুষকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে। ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার সাথে সাথে ইংরাজি, সায়েন্স আর টেকনিক্যাল এডুকেশন পড়াতে হবে, কারণ এই এডুকেশনই ভারতের একটি নতুন উন্নতির পথ খুলে দেবে। এক্ষেত্রে আমি আমার অবসর সময় দুস্থ দরিদ্র ছেলে মেয়েদের পড়ানোর মাধ্যমে তাদের মধ্যে শিক্ষার আলো ফুটিয়ে তুলতে পারি। ভারতের অবনতির অন্য একটি গুরুত্বপূর্ণ কারণ হলো সংঘবদ্ধতার অভাব। আমরা সবাই জানি যে একটি লাঠিকে ভাঙা যতটা সহজ, অনেকগুলি লাঠিকে একসাথে ভাঙা ঠিক ততটাই কঠিন। তাই সর্বপ্রথম আমাদের সংঘবদ্ধ হতে হবে এবং আমার মনে হয় আমি যদি কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত হতে পারি তবে আমি আমার এই সেবা কাজকে সফল করে তুলতে পারবো।
ভারতের অবনতির আরো একটি কারণ হিসাবে বলা যায় নারী জাতির অবমাননাকে। স্বামীজির মতে, যে দেশ নারী জাতিকে সম্মান করতে পারে না, সে দেশ কোনোদিনও উন্নতি করতে পারে না। তিনি বলছেন, যাদের মা শিক্ষিত এবং নীতিপরায়ণা হন, তাদের ঘরে বড় মনের মানুষ জন্মায়, এবং আমার বিশ্বাস এইসব মানুষই নতুন ভারত গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করে। তাই আমি বিশেষ করে নারীদের উৎসাহ প্রদানের মাধ্যমে শিক্ষায় আগ্রহী করে তুলব। অনেক সময় আশানুরূপ ফল না পাওয়ায় আমি নিজে হতাশাগ্রস্ত হয়ে পড়ি, এবং এই হতাশা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, যেটা হচ্ছে আত্মবিশ্বাসী হওয়া। স্বামীজি বলছেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, এটি উন্নতি লাভের একমাত্র উপায়। তাই আমি নিজেকে আত্মবিশ্বাসী করে তুলব এবং দেশের আপামর জনসাধারণকে আত্মবিশ্বাসী হতে উদ্বুদ্ধ করব। এছাড়াও আরো একটি গুণ আমি আমার মধ্যে রাখবো, যেটা হচ্ছে নিঃস্বার্থ ভাব। অর্থাৎ কোনোদিনও কোনো কাজের বিনিময়ে আমি কিছু আশা করব না। দেশের একজন সুনাগরিকের মধ্যে স্বামীজি যে ধরনের গুণগুলিকে চেয়েছিলেন, আমি যথার্থই চাইব সেই গুণগুলি যেন আমার মধ্যে থাকে। অর্থাৎ উদ্যম, কার্যকারিতা, স্বাধীনতা প্রিয়তা, অটল ধৈর্য, আত্মবিশ্বাস ইত্যাদি। আমি স্নাতক স্তরের ছাত্রী। আমার বিদ্যালাভ তখনও সম্পূর্ণ হবে যখন আমার মনে অন্যের প্রতি সহানুভূতি থাকবে, গুরুজনদের প্রতি শ্রদ্ধা থাকবে, কারণ তাদের স্নেহ ভালোবাসা আমাদের একান্তই জরুরি। আমি মনে করি আমরা তখনই নতুন ভারত গড়তে পারবো যখন আমরা দেশকে ভালোবাসতে পারবো, দেশ মাতাকে শ্রদ্ধা করতে পারবো। স্বয়ং স্বামীজিও কিন্তু কন্যাকুমারীর শিলাখণ্ডে বসে অন্য কোনো দেবদেবীর অর্চনা করেননি, তিনি ধ্যান করেছিলেন দেশমাতার। তাই স্বামীজিকে আদর্শ হিসাবে গ্রহণ করে আমরা যদি তার নির্দিষ্ট পথে চলতে পারি, তাহলে নতুন ভারত আমরা গড়বই গড়ব। এবং এর জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, স্বামীজি, ঠাকুর ও মায়ের জীবনী, বাণী এবং জীবনের উল্লেখযোগ্য কিছু ঘটনাকে বিদ্যালয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা। শুধু বাংলা ভাষাতেই নয়, সমস্ত ভাষাতে, যাতে প্রতিটি ভাষাভাষীর মানুষ পড়ে তাকে আত্মস্থ করতে পারে। এবং আমি যেমন স্বামীজিকে আদর্শ করে জীবনে এগিয়ে চলছি, সবাই তাই পারে। আমি এতক্ষণ ধরে যে যে কাজগুলো করার কথা বললাম, সেইগুলো আমি তখনই করতে পারবো যখন আমি চরিত্রবান হব। কারণ আমি মনে করি, আমি নিজে যদি ভালো না হই, তাহলে আমি কখনোই আর 5টা মানুষকে ভালো করতে পারবো না। সবার শেষে বলি, পরানুবাদ, পরানুকরণ এবং পরমুখাপেক্ষা এখনো আমাদের চরিত্রকে অধিকার করে ফেলেছে। তাই আমি সকলকে, বিশেষ করে যুব সম্প্রদায়কে সংঘবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। পরিশেষে বলি, এসো আমরা সকলে স্বামীজির পতাকা তলে দাঁড়িয়ে দেশকে নতুন ভাবে গড়ে তোলার কাজে ব্রতী হই। আমার বিশ্বাস, আমরা যদি আন্তরিকভাবে সচেষ্ট হই, তাহলে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ।